হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসপায়ার পিয়ুষ পাঠশালা। তো আমরা কি করছি, আমরা এখন মডেল অ্যাক্টিভিটি ক্লাস 8 কমপ্লিট করছি। আমাদের অ্যাক্টিভিটি 2 পর্যন্ত হয়ে গেছিলো, সেটা পার্ট 1-এ রয়েছে, গিয়ে তোমরা দেখে নাও। আজকে আমরা অ্যাক্টিভিটি 3 করব, যেখানে আমাদেরকে বলেছে, এর আগের দিন বলেছি, ডিসকাস করেছি, তো আমাদেরকে 80 ওয়ার্ডসের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। মিনিমাম হচ্ছে 10 সেন্টেন্স থাকতে হবে। ওকে, আমাদের এখানে 10 সেন্টেন্স থাকতে হবে, তো আমরা চেষ্টা করব একটু তার থেকে বেশিতেই রাখার। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি দিয়েছি, তো শুরু করছি। ওকে, একটা তোমরা এখানে টাইটেল হেডিং দেবে। তারপরে হচ্ছে দেখো কি বলছে, মাই নেম ইজ। প্রথমে তোমরা প্যারাগ্রাফটা যখন শুরু করবে, এখানে দেখো একটা জিনিস দেওয়া হয়েছে, মেজারেবল নাইট। আমি এখানে হেডিং দিয়েছি একটা মেজারেবল নাইট বলে, কারণ এখানে যেহেতু বলছে যে একজন অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ, তুমি এক্সপ্রেসের ট্রেনে যাতায়াত করছো রাতেবেলাতে, তো সেই হিসেবে আমি এখানকার টাইটেলটা দিয়েছি মেজারেবল নাইট। তোমরা এটা ছাড়া আর কি টাইটেল দিতে পারো? তোমরা দিতে পারো অ্যান এক্সপিরিয়েন্স। ওকে, তোমাদের মর্জি মতো যে কোনো একটা টাইটেল তোমরা দিতে পারো, আর চেষ্টা করবে টাইটেলটা একটু নিজেরাই দেওয়ার, কারণ হচ্ছে আমার মনে হয় সেটা ভালো হবে, বেটার হবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো আমি প্রথমে কি বলছে, মাই নেম ইজ। তোমরা এখানে তোমাদের নিজেদের নাম দেবে। সাপোজ আমি ধরলাম তোমাদের মধ্যে কারো নাম হচ্ছে রিয়া, সো এখানে তোমাদের নাম মাই নেম ইজ রিয়া। ওকে, তারপরে কি দেবে, আই লিভ ইন ড্যাশ ফর স্টাডি। আমি এখানে যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, তো আমি এই প্যারাগ্রাফটা শুরু করার জন্য, মেন থিমে ঢোকার জন্য কয়েকটা লাইন অ্যাড করেছি আগে। আই লিভ ইন ড্যাশ ফর স্টাডি। সাপোজ তুমি শিলিগুড়িতে থাকো, শিলিগুড়ি তোমার বাড়ি, কিন্তু তোমাকে কলকাতা থাকতে হচ্ছে পড়াশোনার জন্য। ওকে, তো তাহলে তুমি এখানে কি বলবে, আই লিভ ইন কলকাতা ফর স্টাডি। আমি পড়াশোনার জন্য কলকাতায় থাকি। ওকে, সো আই অ্যাম গোয়িং টু ডেসক্রাইব। আমি এখানে ডেসক্রাইব করতে চলেছি ওয়ান অফ মাই মিজারেবল ডে ইন লাইফ। ওকে, এখানে অফ মাই দেবে না, এখানে ইন দেবে। অলরাইট, আমি ডেসক্রাইব করতে চলেছি আমার জীবনের একটি মেজারেবল দিনকে। ইট ওয়াজ ড্যাশ জুলাই 2020। সাপোজ তোমরা এখানে কোনো একটা ডেট বসালে 18, অবশ্যই তোমরা নিজেদের মর্জি মতো একটা ডেট বসাবে, আমারটা নয়। ইট ওয়াজ ড্যাশ জুলাই 2020। আই ওয়াজ গোয়িং টু মিট মাই পেরেন্টস। আমি আমার মা বাবার সাথে দেখা করতে যাচ্ছিলাম, আফটার সো লং টাইম, অনেক সময় পরে। ইন অ্যান এক্সপ্রেস ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেনে। অবশ্যই কলকাতায় যদি তুমি পড়াশোনা করো, শিলিগুড়ি যাও, তুমি এক্সপ্রেস ট্রেনেই যাতায়াত করবে, আর টপিকেও সেটাই দেওয়া রয়েছে। সো এই সেন্টেন্সটার মানে হচ্ছে, আই ওয়াজ গোয়িং টু মিট মাই পেরেন্টস আফটার সো লং টাইম ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। আমি আমার মা বাবার সাথে দেখা করতে যাচ্ছিলাম এক্সপ্রেস ট্রেনে করে অনেক সময় পরে। আই ওয়াজ হ্যাভিং ভেরি কমফোর্টেবল জার্নি। আমি ভীষণই একটা কমফোর্টেবল জার্নি করছিলাম উইথ দি কো প্যাসেঞ্জারদের সাথে। অবশ্যই ট্রেনে তো তুমি একা কোনো থাকতে পারো না, তোমার সাথে কো প্যাসেঞ্জার্স, আরও প্যাসেঞ্জার্স থাকবেই। ওকে, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, তাদের মধ্যে একজন খুব বন্ধুত্বপূর্ণ ছিল। সবার ব্যবহার কিন্তু বন্ধুত্বপূর্ণ হয় না, সবাই ফ্রেন্ডলি হয় না, খেয়াল করে দেখবে তুমি কিন্তু সবার সাথে কথা বলতে পারো না। সো ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজনই কিন্তু খুব ফ্রেন্ডলি ছিল। ওকে, উই বোথ ওয়ার গোয়িং টু, আমরা দুজনেই কোথায় যাচ্ছিলাম, একই, তোমাদেরকে নিজেদের ইচ্ছে মতো একটা জায়গা বসাতে হবে। যেমন সাপোজ এখানে ধরো আমি কি দিয়েছি, আমি কোথায় যাচ্ছিলাম, আমি ভাবো আমি এখানে যেমন দিলাম আমি কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, তো আমি শিলিগুড়ি দেবো অবশ্যই। উই বোথ ওয়ার গোয়িং টু শিলিগুড়ি, কিন্তু তোমরা এখানে নিজেদের ইচ্ছেদের মতো জায়গার নাম বসাবে। সো উই উড রিচ ইন দি ভেরি মর্নিং। উই উড রিচ, আমরা পৌঁছবো। ওকে, উই উড রিচ মানে পৌঁছতাম আর কি, এখানে উইল না ব্যবহার করে উড ব্যবহার করছি, পৌঁছতাম। উই উড রিচ ইন দি ভেরি মর্নিং, আমরা খুব সকালে পৌঁছতাম। সো তাই এখানে সোটা দেবে না, এই সোটা কেটে দেবে, এই সোটা দেবে না। ওকে, উই উড রিচ ইন দি ভেরি মর্নিং, সো উই স্লিপ আর্লি, তাই আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। বাট ইন ভেরি মর্নিং, কিন্তু খুব সকালে কি হচ্ছে, বাট ইন দ্য ভেরি মর্নিং, খুব সকালে। সো উই স্লিপ আর্লি,
আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, বাট ইন মিড নাইট, কিন্তু মধ্যরাতে মাই কো প্যাসেঞ্জার সাডেনলি স্টার্টেড টু ফিল ভেরি সিক, হঠাৎই সে ভীষণ অসুস্থ বোধ করতে শুরু করে। উইথ হাই ফিভার, তার সাথে খুব বেশি তার জ্বরও আসে। আই সামহাউ ম্যানেজড, আমি কোনোভাবে ম্যানেজ করলাম টু কভার হিম, তাকে কভার করতে, উইথ সাম ব্ল্যাঙ্কেটস, কিছু ব্ল্যাঙ্কেট দিয়ে, অ্যান্ড গেভ কমন পিল, এবং তাকে কিছু কমন পিল দিলাম। অবশ্যই তুমি যখন কলকাতায় সাপোজ পড়াশোনা করতে, তোমার কাছে কিছু জেনারেল মেডিসিন থাকা উচিত এবং সাধারণত থাকে, তো সেই ক্ষেত্রেই আমি এইটা অ্যাড করেছি। আই সামহাউ ম্যানেজ টু কভার হিম উইথ সাম ব্ল্যাঙ্কেটস, জ্বর আসতে গেলে তাকে ঠান্ডা লাগবে, তুমি ব্ল্যাঙ্কেট দিয়ে তাকে ঢাকলে, অ্যান্ড গেভ সাম কমন পিল, এবং তাকে কিছু কমন পিল দিলে, দ্যাট আই ওয়াজ ক্যারিং, যেটা আমি ক্যারি করছিলাম। আফটার দ্যাট, তারপরে আই রিপোর্ট টু দ্য স্টেশন মাস্টার ফর হেল্প, তারপরে আমি কি করলাম, আমি স্টেশন মাস্টারকে রিপোর্ট করলাম সাহায্যের জন্য। দে কাম অ্যান্ড স দ্য কন্ডিশন, তারা এসেছিল এবং দেখলো যে কী কন্ডিশন রয়েছে অফ হিম তার, অ্যান্ড ডিসাইড, এবং ঠিক করলো, ডিসাইডেড টু ইনফর্ম হিজ অর হার ফ্যামিলি। এখানে হিজ অর হারটা কেন লিখেছি, কন্ডিশন অফ হিম কেন লিখেছি, ওকে। আচ্ছা, আমি এখানে বলি, তোমার যে কো প্যাসেঞ্জারটা ছিল সেটা ছেলে বা মেয়ে দুটোই হতে পারে। সো তুমি হিম অথবা হার এটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো, সেই কারণে এখানে আমার হিমটা লেখা ঠিক হয়নি। সো এখানে হিম বা হার, যদি হিম লেখো তাহলে এখানে হিজ হবে, যদি এখানে হার লেখো তাহলে এখানেও হার হবে, এটা খেয়াল রাখবে কিন্তু, ওকে। দে কাম অ্যান্ড স দ্য কন্ডিশন অফ হিম অর হার অ্যান্ড ডিসাইড টু ইনফর্ম হিজ অর হার ফ্যামিলি অলসো, অ্যান্ড দেন ইন দ্য নেক্সট স্টেশন, এবং তারপর পরবর্তী যে স্টেশন ছিল সেখানে কি করলো, হি ওয়াজ সেন্ট টু, হি অর শি, আবারও বলছি এখানে হি অর শি হবে, মানে যদি হি ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে হিম এবং হিজ হবে, এবং শি ব্যবহার করো সেক্ষেত্রে হার এবং হার হবে, এটা মাথায় রাখবে, ওকে। সেন্ট টু রেলওয়ে হসপিটাল, উই চেঞ্জ নাম্বার আর্লিয়ার, আমরা কিন্তু আগেই আমাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে ফেলেছিলাম। সো আফটার দ্যাট ডে, সেই দিনকার পর, আই কলড হিম, আমি তাকে ফোন করেছিলাম, অ্যান্ড হি অর শি, যেটা তোমরা লিখছো ছেলে বা মেয়ে যাকে তোমরা কো প্যাসেঞ্জার হিসেবে ভাবছো, সেড দ্যাট, বললো যে শি ওয়াজ ওকে অ্যান্ড অলসো থ্যাঙ্কড মি, এবং আমাকে সে থ্যাঙ্কড জানিয়েছিল, আমাকে সে ধন্যবাদ জ্ঞাপন করেছিল, ওকে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অলরাইট। তারপরে আসি, তারপর কি বলছে, রিরাইট দি ফলোয়িং সেন্টেন্স ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো তারা একটা করেই দিয়েছে, কি ছিল, উই শ্যাল ওয়াচ, আমরা দেখবো ক্রিকেট ম্যাচ অন দি টেলিভিশনে, সো উই শ্যাল বি ওয়াচিং, তাহলে এখানে কি হচ্ছে, শ্যাল রয়েছে প্লাস ভার্ব রয়েছে, তাই তো আগেরটাতে। এবার কি হচ্ছে, এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে শ্যাল প্লাস বি, ওকে, শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল প্লাস তার সাথে কি হচ্ছে, শ্যাল উইল প্লাস তার সাথে হচ্ছে বি ভার্ব, এবং তার সাথে ভার্বের সাথে আইএনজি, ওকে। এইটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাচ্ছে, মানে এখানেও তো শ্যাল বা উইলই ছিল, শ্যাল বা উইল প্লাস ভার্ব ছিল, কিন্তু শ্যাল বা উইলটা পরে থাকছে এবং তার সাথে একটা বি ভার্ব যোগ হচ্ছে, এবং তারপর আসছে ভার্বের সাথে আইএনজি। এইভাবে এই পরের দুটো করতে হবে। দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার্স কাম, দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস, তাহলে এটা কি হয়ে যাবে, 2 নাম্বার, the student will be shouting when teacher come, ওকে। এখানে দেখো শ্যাল বা উইলের জায়গায় উইল বসছে, ভার্ব বসছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, ওকে, দিয়ে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
একটা কথা মনে রাখবে, কন্টিনিউয়াস টেন্স জানার সবথেকে সহজ নিয়ম যদি তোমরা বলো সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, কিন্তু তার সাথে একটাই শর্ত থাকে কন্টিনিউয়াস টেন্সে, আরও একটা শর্ত থাকে যে বি ভার্ব হতে হবে। আর এই বিটা সবসময় বি না লিখে কিন্তু অ্যাম, ইজ, আরও লেখা হয়। ওকে, ওয়াজ, ওয়্যারও লেখা হয়। আমরা কিন্তু টেন্সের সম্বন্ধে পড়বো, তো তোমরা যারা দেখছো বা শুনছো তারা কিন্তু যদি টেন্সে শিখতে চাও খুব ভালোভাবে ডিটেলসে, তারা কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ হচ্ছে আমি অবশ্যই টেন্সেরটা নিয়ে বানাবো সেন্টেন্স। ওকে, বানাবো ভিডিও, সরি। তারপর কি বলছে, দ্য গার্লস উইল ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। মেয়েরা আজ সন্ধেই স্টেজে নাচ করবে। চলো এটা লেখা যাক। 3 নাম্বার, the girls will be dancing on the stage in the evening. ওকে, will be dancing এটাই হচ্ছে মেন পোর্শন। তারপর কি রয়েছে, মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস। মা তার অফিসে কাজ করবে। মাদার উইল বি ওয়ার্কিং ইন হার অফিস। অলরাইট, এখানে দেখো কি বলছে, উইল বি, এখানে শ্যাল বা উইল ব্যবহার করা হয়েছে, বি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। সো মাদার উইল বি ওয়ার্কিং ইন হার অফিস, মা তার অফিসে কাজ করবে। ওকে, তাহলে আশা করছি তোমরা এ কটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের গ্রামারের কিন্তু অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট হয়ে গেল। চলো আমরা নেক্সটটাই যাই। অ্যাক্টিভিটি 2 কি বলছে, রাইট দি অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস কি আমাদেরকে তার আগে কিন্তু জানতে হবে। ওকে, তারপর কি বলছে, অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স টু গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আমাদেরকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটা কি আমাদেরকে কিন্তু সেটাও জানতে হবে। কপি না করে একটু শেখার চেষ্টা করবে। ওকে, একটু শেখার চেষ্টা করো। আমরা অ্যান্টোনিমস আর সিনোনিমটা আগে জেনে নিই। ওকে, সো সিনোনিমস মানে এটা কি আগে আমাদেরকে জানতে হবে। সিনোনিমস, অলরাইট, সিনোনিম মানে হচ্ছে প্রায় সেম মিনিং হবে। ওকে, প্রায় সেম মিনিং হবে, মানে একই মানে হবে। অনেকটা ওই সমার্থক শব্দ যে আমরা বাংলাতে পড়ি, ঠিক সেম জিনিসটাকেই এখানে সিনোনিমস বলা হয়। কিন্তু অ্যান্টোনিমস কাকে বলা হয়? অ্যান্টোনিমস হচ্ছে সেই সকল শব্দ যেগুলো বিপরীত হবে, বিপরীত মানে বোঝাবে। ওকে, প্রায় বিপরীত মানে বোঝাবে। তো তোমাদের কাছে যে গ্রামার বই আছে, যে কোনো গ্রামার বই আছে, সেখান থেকে আজকে সিনোনিমস আর ইন্টোনিমসটা বের করবে এবং পড়বে। সেগুলো পড়ে তারপর এখানে আসবে, যদিও বা এখানকারগুলোর জন্য পড়ার দরকার নেই, কিন্তু তোমাদের নিজেদের শেখার জন্য এটা পড়ে নেবে। ওকে, চলো আমরা করি। কি বলছে, দ্য ক্লোথস ওয়্যার ড্যাম হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড। সো ড্যামের অ্যান্টোনিমস কি হবে? ড্যাম মানে কি বোঝায়? ভেজা ভেজা, পুরো ভেজা নয়, তাহলে ওয়েট বলতো। ড্যাম মানে ভেজা ভেজা। তাহলে সাম ক্লোথস ওয়্যার ড্যাম হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড। সো এখানে আমি কি ব্যবহার করব? সাম ক্লোথস ওয়্যার ড্রাই হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড। প্রায় শুকিয়ে গিয়েছিল যখন আমি ব্যাকইয়ার্ডে যাই। দি লিভস অফ দ্য ম্যাঙ্গোজ ওয়্যার লুক ডার্টি। আম গাছের পাতাগুলো নোংরা। তাহলে এখানে কি হবে? মানে নোংরা দেখাচ্ছে, লুক ডার্টি। তাহলে এখানে ক্লিন, ক্লিন। ওকে, দ্য চিলড্রেন ওয়্যার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। হ্যাপি থেকে কি হয়ে যাবে? হ্যাপি থেকে স্যাড। ওকে,
দ্য চিলড্রেন ওয়ার স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার। অ্যাক্টিভিটি 3 কি বলছে? অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অ্যান্ড সাফিক্স বলা হয়। প্রিফিক্স, প্রি মানে হচ্ছে আগে। সো কোনো শব্দের আগে আমরা যেটা বসাচ্ছি সেটাকে বলা হচ্ছে প্রিফিক্স। যেমন ধরো ইউজ মানে ব্যবহার, এর আগে আমি বসাচ্ছি অ্যাপ ইউজ মানে অপব্যবহার, এটা আগে বসালাম, তাহলে এটাকে কি বলা হচ্ছে? প্রিফিক্স। আবার অন্য ক্ষেত্রে ভেবে দেখো, ইউজের আগে যেহেতু আমি অ্যাপ বসিয়েছি, এটা করে কি হয়ে যাচ্ছে? ব্যবহার অপব্যবহার, এটা কি হয়ে গেল? একটা অ্যান্টোনিমসও হয়ে গেল, তাই তো? তাহলে এগুলোকে বলা হয় প্রিফিক্স, মানে কোনো শব্দের আগে আমরা যেগুলোকে বসাই সেগুলো হয়ে যায় প্রিফিক্স। আবার সাফিক্স কোনটাকে বলে? সাফিক্স মানে হচ্ছে যেটা পরে বসানো হচ্ছে, ওকে? পরে আমরা যেগুলোকে বসাচ্ছি, যেমন ধরো শিওর, শিওরিটি, তাহলে এই টি ওয়াইটা আমরা পরে বসাচ্ছি, দিয়ে আমরা কি তৈরি করছি? একটা অ্যান্টোনিমস তৈরি করছি। তাহলে এটাকে কি বলছে? শিওরিটি পরে বসাচ্ছি, সো এটা হয়ে যাচ্ছে একটা সাফিক্স। তো এগুলোকেই বলা হয় প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার। সো প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহারটা অবশ্যই কিন্তু আজকে গ্রামার বইটা খুলে দেখবে, ডিটেলসে পড়বে। চলো এগুলোকে কমপ্লিট করি। তানিমা বাইজ, তানিমা কি কিনলো? ব্যাক ফ্রম সুপার মার্কেট। সো পসিবল তো কোনোভাবে হবে না, ফ্যাশন হবে। ফ্যাশনের সাথে তোমরা কি অ্যাড করতে পারো? ফ্যাশনেবল। Fashionable back from the supermarket. It was dash to catch the deer for the hunter. It was impossible. Impossible to catch the deer for the hunter. So I am, এটা I am যোগ করে কি হয়ে গেল? প্রিফিক্স হয়ে গেল, এবং able যোগ করে কি হয়ে গেল? সাফিক্স হয়ে গেল। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাক্টিভিটি 3টা। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি তোমরা এরকম গ্রামার শিখতে চাও, যেমন ধরো টেন্স, ন্যারেশন, খুব সহজ উপায়, মানে খুব ডিটেলসেও আমরা যাব না, খুব ইজি ওয়েতে আমরা গ্রামারগুলো শিখবো, যাতে আমাদের খুব কঠিন না মনে হয়। সো প্লিজ এগুলো যদি তোমরা শিখতে চাও, অ্যাসপায়ার পিউষ পাঠশালাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।